সারা বিশ্বেই চিকিৎসা শুরুর অন্যতম পূর্বশর্ত রোগ নির্ণয়, কিন্তু এই রোগ নির্ণয় আসলে কারা করে থাকেন তাদেরকে চেনেন না, দেশের অধিকাংশ মানুষই আসলে চেনেন না। এবং এই যে টেকনোলজিস্ট যারা রোগ নির্ণয় করে থাকেন তারা না থাকার কারণে মানুষকে সরকারি হাসপাতালের পরিবর্তে বেসরকারি হাসপাতালে গিয়ে 3 গুণ 4 গুণ 5 গুণ এমনকি 10 গুণ পর্যন্ত খরচ করতে হচ্ছে এবং নানা ধরনের ভোগান্তি তো রয়েছেই। আমরা আজকে কথা বলবো সে বিষয়ে। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় রোগ নির্ণয়ে দুর্ভোগ ও টেকনোলজিস্টদের যুগ যুগ ধরে বঞ্চনা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে 3 জন টেকনোলজিস্ট উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উনি একজন পিএইচডি গবেষক, যুগ্ম মহাসচিব, বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ। সঙ্গে আরও আছেন মোহাম্মদ রিপন শিকদার, মহাসচিব, বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ এবং একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক, মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম। সঙ্গে আরও আছেন একজন ছাত্রদের প্রতিনিধি জুনায়েদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি মহাসচিবের কাছেই শুরুতে জানতে চাই যে টেকনোলজিস্ট কারা, তাদের আসলে আইডিয়াল পরিচয়টা যদি বলেন, যে কিভাবে আপনাদেরকে চিনবে মানুষ। আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট, পাশাপাশি আমি পিএইচডি গবেষক পাবলিক হেলথের উপরে। তো আমি যেটা বলতে চাই, মেডিকেল টেকনোলজিস্ট এবং বাংলাদেশে যেটা সবচেয়ে আমাদের 18 কোটি মানুষের জন্য একটি ব্যাড নিউজ, সেটা হচ্ছে টেকনিশিয়ান নামক একটি গ্রুপ রয়েছে। তো মেডিকেল টেকনোলজি যারা, এরা হচ্ছে আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অর্থাৎ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে পাশ করেন, 4 বছরের কোর্স করে পিওর সায়েন্স থেকে অ্যাডমিশন নিয়েই তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়েই পাশ করে মেডিকেল টেকনোলজিস্ট হন। আর টেকনোলজিস্ট হতে হলে আপনাকে 4 বছরের কোর্স 4 বছরের কোর্স কমপ্লিট করতে হয়। এবং টেকনিশিয়ান যারা, তারা হচ্ছে যে দেখা যাচ্ছে আমাদের সাথেই কোনো ল্যাবে হয়তো আমাদের অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করেন, বেশ কিছুদিন কাজ করে, সহকারী হিসেবেও কাজ করতে পারে না। না, সহকারী না, আমাদের অ্যাটেন্ডেন্ট হিসেবে জাস্ট আমাদের কাজের সহযোগিতা অথবা মানে ফরমায়েশ খাটা যেটা বলা যায়, রোগী ডাকা, রোগীদের হেল্প করার, প্রিপারেশন দেওয়া বা ড্রেস চেঞ্জিং, এই কাজগুলো করে থাকেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এদেরকে আস্তে আস্তে তখন দেখতে দেখতে কিছু শেখার পরে বিভিন্ন মালিকপক্ষ কম বেতন দেওয়া লাগে। এই জন্যই হচ্ছে তারা এই টেকনিশিয়ান দিয়েই থানা লেভেলে, জেলা লেভেলে, বিভিন্ন জায়গায় এবং ইভেন ঢাকা শহরে অনেক প্রতিষ্ঠানে টেকনিশিয়ান দিয়েও এখনো চালানো হচ্ছে। কিন্তু নিয়োগ যাদের হয়ে গেছে বিভিন্ন সরকারি হাসপাতালে, সেখানে কি আপনাদের পোস্টে টেকনিশিয়ান নিয়োগ পেয়েছে এরকম আছে? না, গভর্নমেন্টে আমাদের পোস্টে টেকনিশিয়ান কোনো নিয়োগ নাই, বাট গভর্নমেন্টে আমাদের যে নিয়োগের সংখ্যাটা সেটা খুবই অপ্রতুল। 18 কোটি মানুষের যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমি তার আগে জানতে চাই যে পরীক্ষা নিরীক্ষা আপনারা কিভাবে কাজটা করেন, একটু যদি আমাকে ভিজুয়ালি যদি একটু বোঝান, আপনাদের কাজটা কি? ব্লাড টানা বা কিভাবে আসলে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা? আমাদের তো বেশ কয়েকটা ডিসিপ্লিন রয়েছে। আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব মেডিসিন রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি এন্ড ইমেজিং রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টিস্ট্রি আছে, মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপিস্ট আছে। তো এইভাবে আমাদের 6-7টা ডিসিপ্লিন রয়েছে। তো আমাদের মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি যারা আছেন, তারা স্যাম্পল কালেকশন, এরপর স্যাম্পলটা প্রসেস, এরপরে এই স্যাম্পল কালেকশন থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ বায়োকেমিস্ট, সিরিওলজি, হিস্টোপ্যাথোলজি, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা মেডিকেল টেকনোলজিস্টই করে থাকেন। পাশাপাশি আমাদের রেডিওলজিতে যারা আছেন, তারা এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই এগুলো সব করে থাকেন। তো এখন এখানে হচ্ছে যারা আমাদের এই সাথে কাজ করেন, তারা আস্তে আস্তে এই দেখে দেখে শেখার ফলে এদেরকে আস্তে আস্তে টেকনিশিয়ান হিসেবে নিয়ে যাচ্ছে, টেকনোলজিস্ট হিসেবে নেওয়ার চেষ্টা, মানে টেকনোলজিস্ট ওই জায়গাটা তারা কাজ করানোর চেষ্টা করতেছেন। বাট এখানে আমাদের যে সরকার আমাদেরকে পড়াচ্ছেন 4 বছর, ইভেন এখানে মেরিটোরিয়াস স্টুডেন্টরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, পিওর সায়েন্স লাগে, বায়োলজি সহ আমাদের এই কোর্সটা চান্স পেতে হলে, তো তারা যে 4 বছর পড়ালেখা, এরপর ইন্টার্নশিপ আছে। এই যে ইন্টার্নশিপটা কোথায় করে? মানে ইন্টার্নশিপটা ঢাকা মেডিকেল সহ বিভিন্ন গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমাদের ইন্টার্নশিপ হয়। তো ওখানে হচ্ছে এই যে 4 বছর পড়ালেখা করার পরে, ইন্টার্নশিপ করার পরে দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট হয়ে বের হলো, তার হাতের কাজ আর একজন লোক 6 মাস, 1 বছর, 2 বছর দেখার পরে তো এক হতে পারে না। আমরা যেমন ফার্মাসিস্টদের ক্ষেত্রে সি গ্রেড ফার্মাসিস্ট বলি, একটা হয়তো 6 মাসের বা 2 মাসের একটা ট্রেনিং করলো। আচ্ছা, আমি আসবো সে বিষয়ে। আমি আবু বকর সিদ্দিক আপনার কাছে আরও একটু বিস্তারিত জানতে চাই যে আসলে আপনাদের কত মানুষ এরকম আসলে বের হয়েছে বা হচ্ছে তাদের ইন্টার্নশিপও শেষ হয়েছে, কিন্তু তারা আসলে সেভাবে যেই জায়গায় কাঙ্ক্ষিত পদে তাদের আসার দরকার ছিল আসতে পারছে না, মানে পরিস্থিতিটা কীরকম বাংলাদেশে? আপনি যথার্থ বলেছেন যে রোগ নির্ণয় হচ্ছে চিকিৎসার পূর্বশর্ত। আপনারা অবশ্যই অবগত আছেন যে আপনি যখন অসুস্থ হন, অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হন।
তো ডক্টরের কাছে যাওয়ার পরে প্রথম কাজটা যে ডক্টর যিনি করেন, যিনি থাকেন, উনি কিন্তু আপনাকে একটা প্রেসক্রিপশন দেন। প্রেসক্রিপশনে উনি আপনার হিস্ট্রি নেন, আপনাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করেন, অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে মেডিসিন প্রেসক্রাইব করাটা আইডিয়ালি ওনার পক্ষে, মানে এটা আইডিয়াল না, যদিও আমাদের বাংলাদেশে এই প্র্যাকটিসটা আছে। আইডিয়াল হচ্ছে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ বা মতামত হচ্ছে যে আপনাকে আগে রোগ নির্ণয় করতে হবে। আপনি আসলে কী রোগে আক্রান্ত এটা যদি আপনি না জানতে পারেন, আপনাকে আসলে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব না। আচ্ছা। তো সেই জায়গা থেকে আসলে ওই আপনি যখন চিকিৎসকের কাছে যান, উনি আপনাকে কিছু টেস্ট অ্যাডভাইস করে দেন যে আপনি এই পরীক্ষা নিরীক্ষাগুলি করে নিয়ে আসেন, তারপরে হচ্ছে আমি আপনাকে ট্রিটমেন্ট দিতে পারবো, তার আগে কিন্তু আমি ট্রিটমেন্ট দিতে পারবো না। তো এই যে আমাদেরকে যে পরীক্ষা নিরীক্ষাগুলি করার জন্য ডক্টর সাহেব অ্যাডভাইস করলেন, আমরা আপাতভাবে যেটা দেখি যে আমরা একটা ডায়াগনস্টিক সেন্টারে গেলাম বা সরকারি হাসপাতালে আমরা পরীক্ষা করার জন্য যে বিভাগ, ল্যাবরেটরি বা রেডিওলজি বিভাগ যেখানে পরীক্ষা, আমরা সেখানে গেলাম। যাওয়ার পরে আমরা সাধারণ জনগণ যেটা দেখি যে আমাদের কাছ থেকে একজন রক্ত নিল, তারপরে আমি 1 দিন বা 2 দিন পরে এসে আমি একটা ফরম্যাটেড রিপোর্ট আকারে আমি ওখান থেকে নিয়ে গেলাম। তো এই যে পেছনে পর্দার আড়ালে যারা আপনার স্যাম্পল নেওয়ার পর থেকে রিপোর্ট প্রডিউস করা পর্যন্ত যেই কাজটা করলো, তারাই হচ্ছে আসলে আমরা মেডিকেল টেকনোলজিস্টরা। আচ্ছা, আমি ওই প্রসঙ্গে আবারও আসবো। আমি একটু জুনায়েদ আহমেদ আপনার কাছে জানতে চাইবো যে ছাত্ররা তো আসলে দেখেই বড় হয় যে আমার অগ্রজ যারা আছেন তারা কোন অবস্থায় গেছেন বা তাদের চাকরির বাজার কীরকম। মানে আপনিও যে আসলেন, মানে এই টেকনোলজিস্ট হওয়ার জন্য যে পড়াশোনা করছেন, মানে কোন আশাতে আপনি আসলে আসলেন বা বাস্তবতা কি দেখছেন এসে? আচ্ছা, আমরা যখন এই সেক্টরে যখন পড়তে আসছি, আমরা ভেবেছি, আমরা তো সবারই আসলে যারা সায়েন্স পড়ি আমাদের একটা স্বপ্ন থাকে যে আমরা ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব। তো সেই ক্ষেত্রে আবার আমরা যখন দেখতে পারি যে মেডিকেল টেকনোলজি যেটা হচ্ছে খুবই সেনসিটিভ একটা বিষয়, এবং এটাতে পড়াশোনা করলে আমরা হয়তো স্বাস্থ্য সেবায় আমি নিজেকে নিয়োজিত করতে পারবো, জনগণের পাশে দাঁড়াতে পারবো। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা আসলে আমাদের লক্ষ্যটা সেট করি যে আমরা সায়েন্টিস্ট হব, আমরা ল্যাবে জব করব। কিন্তু এগুলোর সাথেও কিন্তু মানুষের মানে সাদা চোখে কিছু চাওয়া থাকে না, যে আমার বেতনটা হয়তো এরকম হবে, আমার একটা সরকারি চাকরি হবে, বা আমি বেসরকারিতে এরকম আয় করতে পারবো। মানে এগুলোও বৈষয়িক বিষয়গুলো আসলে কি, যেটা দেখে মনে হয় যে না, এখানে আমি গেলে হয়তো আমার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে? না, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আসলে আমাদের আশানুরূপ কিছু দেখতে পাচ্ছি না। এই জন্য আসলে তারপরে কেন আসলেন, আমি সেটাই বলছি। মানে এসে কি দেখলেন আর কি স্বপ্ন নিয়ে এখন আসছেন? যেহেতু গভর্নমেন্ট এতগুলো ইনস্টিটিউট খুলেছে যেগুলোকে আমাদেরকে ভর্তির জন্য সার্কুলার দিচ্ছে, এবং আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি, হয়তো সবাই তো ডক্টর ইঞ্জিনিয়ারে চান্স পাবে না। আমরা হেলথ সেক্টরে, স্বাস্থ্য সেক্টরে ভূমিকা রাখবো, আমরা মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য কাজ করব। তারা আলটিমেটলি একটা সময় গিয়ে আমরা ভাবি যে আমরা মেডিকেল টেকনোলজির মতো একটা খাতে হয়তো নিজেকে যুক্ত করলে হয়তো এরকম আমাদের কতগুলো সেন্টার বা ইনস্টিটিউট থেকে বের হচ্ছে? আমাদের এখন পর্যন্ত সারা বাংলাদেশে 23টা সরকারি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আছে, যেগুলোতে আমাদের প্রায় 5টা-6টা করে ডিপার্টমেন্ট আছে, যেগুলোতে 50 জন 40 জন করে ছাত্রছাত্রী এখন অধ্যয়নরত আছে। প্রতিদিন তাহলে প্রতি বছরে কতজন বের হচ্ছে বা এখন পর্যন্ত, মানে এই পুরো সংখ্যাটা আসলে কি রকম, এরকম কোনো তথ্য কি আছে আপনার কাছে? তথ্য বলতে আমরা এখন পর্যন্ত হচ্ছে আমাদের প্রায় সারা বাংলাদেশে প্রায় 50,000-এর মতো মেডিকেল টেকনোলজিস্ট যারা পাশ করে বিভিন্ন সেক্টরে, প্রাইভেট সেক্টরে জব করতেছেন, কিন্তু তারা সরকারিতে সেরকমভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন না নিয়োগের কারণে। আমি আসবো, বা আমি একটু মহাসচিব আপনার কাছে জানতে চাই যে রিপন শিকদার, যে এরকম সরকারি হাসপাতালে আসলে পোস্ট কতগুলো, স্বাধীনতার পর থেকে পরিস্থিতি কীরকম, বা আসলে মানে বেকার আসলে আছে কিনা বা বেকারত্ব বাড়ছে কিনা, যদি একটু পরিস্থিতিটা যদি বলেন। তো আমাদের বর্তমানে গভর্নমেন্টে সার্ভিসে এক্সিস্টিং যে ম্যান পাওয়ার আছে মেডিকেল টেকনোলজিস্ট, তাতে 8,600-র মতো রয়েছে, আর পোস্ট খালি আছে। আপনাদের সাথে টেকনিশিয়ান কতজন যুক্ত আছে, এরকম কোনো সংখ্যা আছে? টেকনিশিয়ানটা এক্স্যাক্টলি কোনো সংখ্যা নাই ওইভাবে। আপনাদের থেকে বেশি কিনা? না, আমাদের চেয়ে বেশি না, কিন্তু কম বা কাছাকাছি। প্রাইভেট সেক্টরে আবার তো যে যার মতো করে ইউজ করতেছে, বুঝছি। তো এই জায়গাটায় হচ্ছে আমাদের এই মেডিকেল টেকনোলজিস্টের গভর্নমেন্টে এখন আছে 8,600, আর পোস্ট ফাঁকা আছে 3,000-এর মতো। আমাদের দীর্ঘ 13 বছর কোনো সার্কুলার ছিল না, 13 সাল থেকে। তো যার কারণে লম্বা একটা টাইম আমাদের সার্কুলার না হওয়ার কারণে গভর্নমেন্টের অনেক পোস্টই ফাঁকা রয়েছে। এই সময়টাতে আসলে কাদেরকে দিয়ে চলেছে এই সেন্টারগুলো? এই সময়টা আসলে যে সরকারি হসপিটাল যেভাবে চলে, আল্লাহর হস্তেই চলেছে। আমাদের ভাইরা সেবা পায় নাই। আমরা করোনার সময়ও বরং মানুষ করোনার সময় আপনাদেরকে অ্যাডহকে বোধহয় নিয়োগ দেওয়া হয়েছে। না, অ্যাডহকে আমাদের কোনো নিয়োগ দেওয়া হয় নাই। করোনার সময় বরং মানুষ পালিয়ে বেরিয়েছে, অনেক প্রাইভেট থেকে টেকনিশিয়ান বা বিভিন্ন কাজ করে তারা বাসায় চলে গেছে, আর আমরা বরং 18 কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য
আমরা ডিজি হেলথের সামনে সহ আমরা ব্যাপক আন্দোলন করেছি যে অ্যাডহক ভিত্তিতে হলেও আমাদের নিয়োগ দেওয়া হোক, কারণ আমাদের একটা জেলায় একটা সদর হসপিটালে হাজার হাজার রোগী, কিন্তু ওখানে মাত্র একজন বা দুইজন স্যাম্পল কালেকশন করার মতো লোক ছিল, এক্স রে করার মতো একজন লোক, অথচ রুগী হলো শত শত। লাইফ রিস্ক নিয়ে আমরা এমনও কি সেন্টার আছে যেখানে কোনো টেকনোলজিস্টই নাই, শুধু টেকনিশিয়ান দিয়ে চলছে? সরকারিতে থাকার কথা তো 800 যদি হয়। না, সরকারিতে এরকম নাই, বাট ফাঁকা আছে। মানে এখন অনেক হেলথ কমপ্লেক্সে যে জায়গায় টেকনোলজিস্ট নাই, আবার অনেক জায়গায় আছে মেশিনপত্র, টেকনোলজিস্ট একজন আছে কিন্তু মেশিন ঠিক নাই। তো যে প্রসঙ্গে আমি বলতে চাই, এরকম কেমন আছে যে আপনার অবকাঠামো আছে, মেশিন আছে, সবই আছে, আপনাদের উপস্থিতি নাই? এই সংখ্যা কেমন? এই যে 3000-এর মতো এখন ফাঁকা আছে। ইভেন থানা হেলথ কমপ্লেক্সগুলোতে আমাদের একজন মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি নিয়োগ দেওয়া হয়, তো সে তো মানুষ, তার তো সপ্তাহে একদিন ডে অফ লাগে, অথবা তার সামাজিক কোনো অনুষ্ঠান থাকতো, অথবা সে অসুস্থ হতে পারে। তো যখন সে অসুস্থ হয়ে যায়, অথবা কোনো সামাজিক অনুষ্ঠান অথবা ডে অফ যেদিন থাকে, গভর্নমেন্টের মধ্যে একটা প্রতিষ্ঠান থানা হেলথ কমপ্লেক্স, যে জায়গা বর্তমানে ম্যাক্সিমাম 50 বেড 50 বেড হয়ে গেছে, ওখানে আমাদের কোনো ওই দিন আর সার্ভিস বন্ধ, অর্থাৎ এক্সরে বন্ধ, উনি না আসলে বন্ধ, এক্সরে বন্ধ। তো এইভাবে একজন করে লোক দেয়া আছে। আমি আসবো আবু বকর সিদ্দিক। এরপরে আমি জি প্লিজ আরেকটু বলতে চাই যে আমাদের এই যে এখন পর্যন্ত প্রায় 40,000-এর মতো আমাদের মেডিকেল টেকনোলজিস্ট আছে যারা বেকার। সরকারের বিভিন্ন তারা বেসরকারিতে কোথাও না কোথাও কাজ করতেছে, বেসরকারিতে আছে, কিন্তু আমাদের এই যে গত 12-13 সাল থেকে এখন পর্যন্ত অনেকগুলো মেডিকেল কলেজ হয়েছে নতুন, 500 বেডের, 1000 বেডের, 500 বেড থেকে 1000 বেড উন্নীত করা হয়েছে। এরপরে সদর হসপিটালগুলো 200 বেড, বাট এই মেডিকেল কলেজের সংখ্যা বেড়েছে, কিন্তু ওখানে সাফিসিয়েন্ট সার্ভিস দেওয়ার মতো মেডিকেল টেকনোলজিস্টের ওরকম কোনো নিয়োগ নাই, ওরকম কোনো পদও তৈরি করা। আচ্ছা, আসবো আবু বকর সিদ্দিক, আপনার কাছে জানতে চাইবো যে না থাকার কারণে মানুষের অর্থনৈতিক ভোগান্তি কীরকম, বা একটা সেন্টারে মানুষ যত দ্রুত সেবাটা নিতে চায় সেই একই সেবা তো বেসরকারি তাকে আসলে দিচ্ছে। বেসরকারিতে একটা সেন্টারে মনে করেন এটা 100 শয্যার একটা হাসপাতাল, এরকমই হয়তো একটা বেসরকারি হাসপাতাল, তাহলে বেসরকারি হাসপাতালে এরকম কতজন টেকনোলজিস্টকে নিয়োগ দিচ্ছে, কিন্তু সেখানে আবার রোগীদেরকে কত বেশি টাকায় সেবা নিতে হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। এখানে আমি আসলে সার্বিক দেশের একটা চিত্র যদি আপনার সামনে তুলে ধরি, আপনি আরও বিষয়টা পরিষ্কার হবেন যে আমাদের এই যে মেডিকেল টেকনোলজিসদের প্রতি যে বৈষম্য আমরা বলছি, এর মাধ্যমে কিন্তু আসলে দেশের আপামর জনসাধারণকে তাদের সুচিকিৎসা এবং তাদের স্বল্প মূল্যে যেই সেবা পাওয়ার অধিকার এজ এ নাগরিক, এটা থেকে তাদেরকে বঞ্চিত করা একটা হচ্ছে। উদাহরণ দিতে পারেন যে একটা টেস্ট আমি সরকারিতে হ্যাঁ, কত অবশ্যই। সময়ে কত টাকায়, অন্য জায়গায় আমি আসলে কত বেশি টাকা দিচ্ছি? এরকম কয়েকশো উদাহরণ আমি দিতে পারবো। আমি শুধু একটা ছোট টেস্টের নাম বলি, ব্লাড সুগার, যেটা আমরা ডায়াবেটিস তার শরীরে আছে কিনা এটা দেখার জন্য আমরা যে টেস্টটা করে থাকি, ব্লাড সুগার টেস্ট বলি আমরা সেটাকে। সেটা গভর্নমেন্ট পর্যায়ে আমাদের রেট হচ্ছে অনলি 60 টাকা, 60 টাকা দিয়ে এই টেস্ট আমরা করতে পারি, এবং এটা রিপোর্ট যদি আমাকে সঠিকভাবে আমার লোকবল থাকে, উইদিন 4 to 6 আওয়ার্স আমি কিন্তু রিপোর্ট দিতে সক্ষম। কিন্তু বর্তমান বাস্তবতা যেটা, যে আপনি রিপন শিকদার ভাই বলেছেন যে এমন অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলি আসলে পুরো উপজেলার জন্য একটা সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসাবে আমরা জানি, এবং ওই একটা উপজেলাতে 50,000 থেকে শুরু করে কিছু উপজেলার 1 লক্ষ মানুষ বা তারও অনেক বেশি মানুষ থাকেন। কিন্তু তো ওই সবার সরকারি সেবা নেওয়ার জায়গা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো সেখানে মাত্র একজন টেকনোলজিস্ট পোস্টিং করা হয়, কোনো কোনো জায়গায় 2 জন আছে, বাট এবং ধরনের দিক থেকেও তো 22-23টা স্যাম্পল নিতে পারে, তার বেশি তো মনে হয় নিতে পারে না। 22-23টা স্যাম্পল মানে পরীক্ষার ধরনের কথা বলতেছি, ব্লাড টেস্ট, তারপরে অন্য কোনো এখানে টেস্টের বিষয়টা হচ্ছে আসলে ব্লাড থেকে আমরা কয়েকশো রকমের টেস্ট করতে পারি। যেমন একটা হচ্ছে আমি ব্লাড সুগার করলাম ডায়াবেটিস দেখার জন্য, সেম আমার হার্টের প্রবলেম আছে কিনা আমি ট্রোপোনিন আই করে দেখবো। আমি বলছি যে তাহলে খরচটা কত পার্থক্য? আমি এটাতেই আসছিলাম যে ওই যে বললাম ব্লাড সুগার টেস্টটা আমি সরকারি জায়গায় 60 টাকা দিয়ে করতে পারি, এবং রিপোর্ট আমার একদিনে হয়ে যাওয়ার কথা ইউজুয়ালি। বাট এই যে আমাদের বৈষম্য করার কারণে, নিয়োগ না দেওয়ার কারণে, এই যে সেবাটা তার অধিকার ছিল, তার পাওয়ার কথা ছিল, সেটা সে পাচ্ছে না। তাহলে কোথায় যাচ্ছে? তাকেই বাধ্য হয়ে, এবং তাকে তো চিকিৎসা নিতে হবে, এবং চিকিৎসা নিতে গেলে তাকে রোগ নির্ণয় করতে হবে, কারণ আপনার ডায়াবেটিস হয়েছে কিনা। ঠিক আছে, আপনি বেসরকারি কথাটা বলেন যে বেসরকারিতে কত টাকাই? বেসরকারিতে এই টেস্টটাই সেন্টার ভেদে 250 থেকে 300 টাকা অন অ্যাভারেজ, এবং আপনি যদি আরও কর্পোরেট লেভেলে যান সেটা আরও কয়েক গুণ বেশি দিতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি।
মোহাম্মদ রিপন শিকদার, আপনার কাছে খুবই সংক্ষেপে জানতে চাই, আরও পরীক্ষার নমুনাগুলো বলতে পারেন যে কত টাকার পার্থক্য আসলে হচ্ছে, আরও কি কি টেস্ট? যেমন আমরা যদি বড় পরীক্ষার মধ্যে একটু যাই, যে ইমেজিংয়ের ক্ষেত্রে সিটি স্ক্যান আমার একটা ব্যয়বহুল পরীক্ষা। তো আমরা গভর্নমেন্ট হসপিটালগুলোতে 2500 থেকে 3000 টাকা একটা এমআরআই করতে পারতেছি, বাট এই এমআরআইটি আমরা প্রাইভেট সেক্টরে গেলে প্রতিষ্ঠান ভেদে 7000 থেকে 13000 15,000 টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। সাপোজ একটা ব্রেনের এমআরআই আমরা গভর্নমেন্টে 2500 টাকায় করতে পারতেছি বা 3000 টাকায়। এই পরীক্ষাটাই আমরা প্রাইভেটে 7 থেকে চলে যাচ্ছে 15,000 টাকা প্রতিষ্ঠান ভেদে। তো এখানে বড় একটা অ্যামাউন্ট খরচ। এরপরে আমাদের প্যাথোলজিক্যাল পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে পিসিআর লেভেল যে পরীক্ষা, এগুলো প্রত্যেকটা দামি দামি পরীক্ষা, 3000 4000 5000 টাকা দামের পরীক্ষা সরকার প্রাইভেট সেক্টরে করানো হচ্ছে। অথচ এই পরীক্ষাগুলো যদি আমাদের গভর্নমেন্টে থাকতো, নামমাত্র একটা খরচে আমরা 500-700 টাকায় আমরা করে ফেলতে পারতাম, কিন্তু এটা হচ্ছে না। যে নাম্বার ওয়ান রিজন হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট সেক্টরে এরকম জনবল নিয়োগ নাই, পাশাপাশি যে আপডেট পরীক্ষাগুলো করবে সেই ক্ষেত্রে রিয়েজেন্টেরও অভাব থাকে, অনেক লিমিটেড কিছু পরীক্ষা গভর্নমেন্ট হসপিটালগুলোতে করেন। তো সেই ক্ষেত্রে যদি লোক পর্যাপ্ত পরিমাণ সাফিসিয়েন্ট পরিমাণ লোক নিয়োগ দেওয়া হতো এবং রিয়েজেন্টের সরবরাহটা হতো, তাহলে আমরা দেশের সাধারণ মানুষ যারা আছে 18 কোটি মানুষ এটা সুবিধা ভোগ করতে পারতো। এবং শুধু এইটাই বিষয় না, যে আমাদের গভর্নমেন্টে একটা আরবিএস পরীক্ষা করতে গেলে আজকে স্যাম্পল দিলে এই পরীক্ষাটা বলে দেয় আগামীকালকে 10টা। আচ্ছা, এই কেন, মানে এই সময়টা কেন নেয়? এই সময়টা নেওয়া হচ্ছে কারণ হচ্ছে মেন কারণই হচ্ছে লোকবলের অভাব। কারণ একজন টেকনোলজিস্ট তো উনি নিজেই সবকিছু করছে। হ্যাঁ, গভর্নমেন্ট হসপিটাল 9টার পরেই রিসিট কাটা বন্ধ, যে আজকে আর পরীক্ষা হবে না। 9টা 12টা প্রতিষ্ঠান বেঁধে, কোনো কোনো প্রতিষ্ঠান 9টার পরে যে লাইন ধরে, এরপরে আর কোনো লাইনে তারা লাইনে দাঁড়ায় কয়টা থেকে? অফিস খোলে কখন? অফিস তো খোলে আপনি হাসপাতাল। ঢাকার যদি টার্সিয়ারি লেভেলে দেখেন যে পিজি হসপিটাল বা এই লেভেলের, তাহলে এই সিরিয়ালের জন্য তারা অনেকে ফজরের পরে এসে দাঁড়াই থাকে, লম্বা লাইন। মানে জনবল নাই বলেই তো এই বাস্তবতা। তো এইটা যদি আমাদের পর্যাপ্ত জনবল থাকতো, তাহলে আমরা বেশি পরিমাণ বুথ তৈরি করতে পারতাম কালেকশনের জন্য। আচ্ছা, বেশি পরিমাণ লোক ভিতরে ল্যাবে এই পরীক্ষা প্রসেস করে পরীক্ষা নিরীক্ষা করতে তার কথা পারতো। হচ্ছে যে সে মানে 2টা পর্যন্ত এসে বারবার টিকিট কাটক, সমস্যা কি? হ্যাঁ, যত পেশেন্ট আসুক, কারণ আমার এদিকে সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার আছে। কিন্তু যখন লোক আমি একা, মেডিকেল টেকনিশিয়ান আমি একা, সেই ক্ষেত্রে আমার তো একটা লিমিট, মানে কাজের একটা মানে লোডের একটা সীমাবদ্ধতা পারবেন না। এই জায়গা থেকে আসলে সম্ভব হয়ে ওঠে না। তখন হচ্ছে যেটা করে, বাধ্য হয়ে বেসরকারিতে যায়, বলে যে 2 দিন পরে হবে, 3 দিন পরে হবে। এরকম অনেক বড় পরীক্ষা আছে, বিশেষ করে এমআরআই পরীক্ষা, সিটি স্ক্যান পরীক্ষা, পিসিআর লেভেল পরীক্ষা, এগুলো বলে দেওয়া হয় 2 দিন 3 দিন পরে। অথবা আপনি নিউরোসায়েন্সে একটু খোঁজ নেবেন, আজকে এমআরআই করতে গেলে বলবে যে আগামী 1 মাস পরে, 2 মাস পরে সিরিয়াল পড়বে। তো আমি যখন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতাম, একটা রুগী আমার ওখানে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েছিল, তার ব্রেন টিউমার। তো নিউরোসায়েন্সে গিয়েছে 3 মাস পরে তাকে টাইম দিয়েছে। তো আমার ওখানে তার টাকা, স্বাভাবিকভাবে তো তারা করবে না, টাকা পয়সাও খুব নিডি মানুষ, টাকা পয়সাও নাই। তো ওখানে আসার পরে আমাকে কান্না করতেছে, বলতেছে, পরে আমি হেল্প করে পরীক্ষা করে দিয়ে দেখি তার ব্রেন টিউমার, এবং রুগীটা 1.5 মাসের মাথায় মারা গিয়েছে। অথচ তার পরীক্ষার কিন্তু ডেট দেওয়া ছিল 3 মাস পরে, তার মানে মারা যাওয়ার পরে তার ডেট ছিল। আচ্ছা, আমি আপনার কাছে মেন কারণ হচ্ছে মানে লোকবলের অভাব। জুনায়েদ আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে হঠাৎ আমরা দেখলাম যে আন্দোলন করছেন আর কি, আপনারা মানে যুগপতভাবেই করছেন, যে পেশাজীবী আছে, ছাত্র আছে, হঠাৎ এই আন্দোলনটা আপনারা কেন করছেন? আপনাদের দাবিগুলো আসলে কি কি? আচ্ছা, আমরা আসলে হঠাৎ বিষয়টা হঠাৎ আন্দোলন না। আমরা হচ্ছে যে নতুন করে দেশ যখন স্বাধীনতা পেল এবং সংস্কারের জন্য প্রত্যেকটা সেক্টরে সরকার ভূমিকা রাখার চেষ্টা করতেছে, এবং স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু সরকার একটা ঘোষণা দিয়েছিল যে তারা হচ্ছে স্বাস্থ্য সেক্টরটাকে ঢেলে সাজাতে চায়, এখানে যে অনিয়মগুলো আছে সেগুলোকে দূর করতে চায়। সেই প্রেক্ষাপট থেকেই কিন্তু আমরা কিন্তু প্রায় 1 সেপ্টেম্বর হচ্ছে আমরা সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে আমরা আসলে আমাদের এই বৈষম্য বা আমাদের এই সমস্যাগুলো তুলে ধরি। তারপরে দীর্ঘ সময় কেটে যাওয়ার পরে কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে সেরকম কোনো আশানুরূপ কোনো সাড়া পাইনি। না পাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু 9 অক্টোবর গিয়ে আমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন দিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি শুরু করি। তা আসলে আমরা কিন্তু একটা দীর্ঘ সময় সরকারকে দিয়েছি। তারপরেও আমরা হচ্ছে একবারেই যে তারপরে সরকারের আমাদের ইনস্টিটিউটগুলোকে আমরা মানববন্ধন করেছি, অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছি,
আমাদের জেলা সিভিল সার্জন পর্যায়ে আমরা সেখানে তাদের অফিসের সামনে মানববন্ধন করেছি, স্মারকলিপি দিয়েছি। তারপরে আমাদের জেলা প্রশাসক, আমাদের বিভাগীয় পরিচালক বরাবরও আমরা স্মারকলিপি দিয়েছি এবং মানববন্ধন করেছি। আসলে এটা হঠাৎ না, আমরা অনেক দিন থেকেই আসলে সরকারকে বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এই সেক্টরটাকে সংস্কার দরকার, ঢেলে সাজানো দরকার, এবং এটা 18 কোটি জনগণকে মৌলিক যে চিকিৎসা সেবাটা সেটা দেওয়ার জন্য আসলে আমাদের এই সেক্টরটাকে ঢেলে সাজানো খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা একদম সময়ের দাবি। দাবিগুলো একটু বলবেন, 6 দাবি, 6 দাবিতে আমাদের কি কি আছে? দাবিগুলো হচ্ছে প্রথমত হচ্ছে যে আমরা যে এই বৈষম্য শিকার হচ্ছি এটা থেকে দূর করার জন্য, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসার জন্য বৈষম্যটা কি যদি একটু খোলামেলা বলেন? স্বতন্ত্র বৈষম্য হচ্ছে আমাদের নিয়োগ হচ্ছে না আমাদের যারা আমরা ডিপ্লোমা ধারী আছি তাদেরকে অন্যান্য সেক্টরে যেমন ডিপ্লোমা কৃষিবিদ, নার্সিং, যারা ইঞ্জিনিয়ারিং, তারা হচ্ছে 10ম গ্রেড অলরেডি পেয়ে গেছে, কিন্তু আমরাও 4 বছরের ডিপ্লোমা করতেছি কিন্তু আমাদের এখনো 10ম গ্রেড দেওয়া হয়নি। এটা আমাদের একটা বৈষম্য। অন্যান্য সেক্টরের কিছুদিন পরপরই নিয়োগ হচ্ছে, তারা বের হয়েই তারা কোর্স কমপ্লিট করে চাকরির সুযোগ পাচ্ছে, কিন্তু আমরা বের হয়ে বসে থাকতেছি বেকার, আমাদের কোনো চাকরির সুযোগ নাই। আমাদের অন্যান্য সেক্টরের হায়ার এডুকেশন আছে, তারা উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য দেশের বাইরে যাচ্ছে, দেশের ভেতরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গবেষণার সুযোগ পাচ্ছে। কারণ আমরা এক্ষেত্রে দেখতেছি যে আমাদের পর্যাপ্ত লেখাপড়া করার, উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ খুবই কম, এবং সেক্ষেত্রে সেটারও কোনো স্বীকৃতি নাই। আমরা যে উচ্চতর ডিগ্রি নিয়ে সেটা যে আমাদের মানব সেবায় আমরা সেটাকে নিয়োজিত করবো সেই রকম কোনো সুযোগ নেই। এই দাবির মধ্যে আর কি কি আছে? কোনো কাউন্সিল প্রতিষ্ঠা বা অন্য কিছু? আমরা চাচ্ছি যে আমাদের এই বৈষম্যগুলো দূর করার জন্য আমাদের একটা স্বতন্ত্র পরিদপ্তর, যেটা আমাদের রেগুলেটরি বোর্ড হবে, যেটা আমাদেরকে নিয়ে ভাববে, আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদেরকে কিভাবে দেশে এবং দেশের বাইরে কাজে লাগানো যায় সেটা। সাথে হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের যে দীর্ঘদিনের যে বৈষম্য, আমাদের ডিপ্লোমা পাশ করার পর আমাদের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে 10ম গ্রেড প্রদান করা, সেই সাথে আমাদের যে লিমিটেড কিছু ক্ষেত্রে আমরা যে বিএসসি, আমাদের গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট হচ্ছি, সেটাকে সরকারিভাবে সেখানে কোনো নিয়োগ নেই। মানে সরকার হচ্ছে আমাদের পড়াচ্ছে, আমাদের পিছনে ইনভেস্ট করতেছে, কিন্তু আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। তো আমরা চাচ্ছি যে আমাদের এই বিএসসি মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পদ সৃষ্টি করা, আমাদেরকে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, হসপিটাল এবং উপজেলা হেলথ সেক্টরগুলোতে, হেলথ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আমাদেরকে কাজে লাগানো। আচ্ছা, আমি আপনার কাছে আসবো। আবু বকর সিদ্দিক, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে 53 বছরের বাংলাদেশ, মানে মনে হচ্ছে যে কিছুই আসলে হয়নি, আপনারা যা চান তার কিছুই বাস্তবায়ন হয়নি। এখানে নিয়োগ নাই, সংখ্যার দিক থেকে মূলত ভোগান্তি আমার আপনার মতোই সাধারণ মানুষ। আপনি যখন পরীক্ষা করতে যাচ্ছেন আপনাকেও হয়তো বেসরকারিতেই যেতে হচ্ছে, বেশি টাকা দিতে হচ্ছে, অথচ আপনাকে দিয়ে কাজটি সরকারিতে করা যেত। এই আন্দোলন কত বছরের, কত দিন থেকে আসলে এই বৈষম্য চলছে, এবং হচ্ছে আপনারা এতদিনে কি পেয়েছেন এই 53 বছরে, আর কি পাননি? আচ্ছা, এখন এইখান থেকে ওই যে আমি বললাম আমাদের এক ভাই বলে গিয়েছেন যে আমাদের লোকবল সংকট। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের এই দেশ স্বাধীন হয়েছে 53 বছর আপনি বললেন, তো আমাদের যেই অবকাঠামো, মানে যেই লোকবল, যেই সেট আপটা আমাদের সরকারি হাসপাতালে, এই সেট আপটা অন্য সব পদের জন্য চাহিদার ভিত্তিতে দেশের জনগণ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পেয়েছে। বাট আমরাই একমাত্র জাতি, মেডিকেল টেকনোলজি জাতি, যাদের এই যে পদ সংখ্যাটা যুদ্ধের পর থেকে, মানে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 2024 সালে এসেও কোনো পদ বৃদ্ধি করা হয়নি, অথচ জনগণ কিন্তু আমার 3 থেকে 4 গুণ বেড়েছে। এবং আপনি অবশ্যই অবগত আছেন যে WHO মানদণ্ড অনুযায়ী আমাদেরকে একজন ডক্টর, 3 জন নার্স এবং 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকতে হবে। মানে একজন ডক্টরের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকতে হবে। যদি আপনি সেখানে একজনও নাই, সেখানে একজন তো নাই। আপনাকে সেই ডাটাটা দিতে চাচ্ছি যে বর্তমানে সরকারিভাবে প্রায় 50,000 ডক্টর কর্মরত আছে। সেই হিসাবে WHO আনুপাতিক হারে আমার 2,50,000 মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা। আপনি মানে আশ্চর্য হবেন, আমাদের এখানে পদের সংখ্যা 8,000, সারা দেশে 8,000 পদ, তার মধ্যেও মানে 2,500 থেকে 3,000 পদ ভ্যাকেন্ট, নিয়োগ না থাকার কারণে ভ্যাকেন্ট। আপনি এইটা থেকে এই একটা সিম্পল ডাটা থেকে এই আন্দোলনে কখনো আপনাদের পক্ষে কোনো শক্তিকে পেয়েছেন? মানে ডাক্তার আপনাদের পক্ষে থেকেছে বা অধিদপ্তর আপনাদেরকে আসলে কি আশ্বাস দিয়েছে, তারা কি বলেছে? এটা নিয়ে আমি একটু যদি বলতে চাই, এখানেই আমাদের দুঃখের জায়গাটা, আমাদের কষ্টের জায়গাটা। এবং আপনি 6 দফা দাবি দেখলে দেখবেন যে আমাদের শুরুর এবং 1 নম্বর দাবিটা হচ্ছে আমরা একটা স্বতন্ত্র পরিদপ্তর চাচ্ছি। এটার একমাত্র কারণ হচ্ছে আমরা মনে করতেছি, এবং এটা আসলেই বাস্তব, যে স্বাস্থ্য অধিদপ্তর আসলে একটা বড় অংশকে রিপ্রেজেন্ট করে, প্রায় 2.5 লক্ষ লোকের প্রতিনিধিত্ব করে, এবং এটার ম্যাক্সিমাম অংশই ডক্টর এবং এই শ্রেণীটা। তো পাশাপাশি তাদেরকে নার্সরাও এতদিন ছিলেন, তারা কিন্তু ঠিকই আলাদা পরিদপ্তর, অধিদপ্তর করে স্বতন্ত্র হয়ে তাদের মতো করে আপনারা পারছেন না কেন? আপনাদের শক্তি নাই? শক্তি নাই বলতে, আমরা আসলে যেহেতু পর্দার আড়ালে কাজ করি, শুরুতেই আমরা বলেছি, আমরা আসলে ওইভাবে জনমত আমাদের পক্ষে নেই, বা জনগণ আমাদেরকে চেনেই না যে আমরা একটা কমিউনিটি আছি। আপনি আরও অবাক হবেন যে 2020 সালে যখন করোনা মহামারী আসলো,
স্বয়ং তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটা অনুষ্ঠানে বলতেছিলেন যে পরীক্ষা নিরীক্ষা নার্সরা করে। তো এই একজন দেশের প্রধান উনি আমাদের বিষয়টা অবগত ছিলেন না, যেখানে সাধারণ জনগণ অবগত হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো সেই জায়গা থেকে আমরা আসলে পর্দার আড়ালের লোক হিসেবে এবং আমাদের কি প্রয়োজন এটা আসলে স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে তার উচিত ছিল আমাদের এই বঞ্চনাগুলি দূর করে জনগণের স্বার্থে, এটা কিন্তু আমাদের যে স্বার্থ তা না। আমি বারবার এই জিনিসটা আপনাদেরকে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে এটা তো চাচ্ছি। স্বাভাবিক, পরিষ্কার জনগণদের। আমি আপনার কাছে আসবো, আমি রিপন শিকদার আপনার কাছে জানতে চাই। মনে করেন আপনি ইবনে সিনাতে কাজ করেন, প্রচুর পরীক্ষা নিরীক্ষা এখানে হয়। ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে 3 শিফটে তো কাজ হয় আসলে। এখানে কতজন টেকনোলজিস্ট আসলে নিয়োগ দেওয়া আছে? যেমন আমার ডিপার্টমেন্টেই সিটি স্ক্যান এমআরআই ডিপার্টমেন্টে আমাদের 12 জন টেকনোলজিস্ট। তো এই আমার এখানে যে 12 জন টেকনোলজিস্ট, এই সেম সেট আপে গভর্নমেন্টে 3 জন টেকনোলজিস্ট আছে। আমার ল্যাবে প্রায় 100+ টেকনোলজিস্ট আছে। এই সেম সেট আপে গভর্নমেন্টে আছে 7-8 জন টেকনোলজিস্ট। তো এর কারণেই যেটা একটু আগে আপনি বলেছিলেন 7-8 জন হলেও তো আছে, কোথায় 7-8 জন আছে আমি সেটা জানতে চাচ্ছি। যেমন ঢাকা মেডিকেলে সাপোজ ওখানে 7-8 জন বা 10 জন এরকম টেকনোলজিস্ট রয়েছে, অথচ এখানে টেকনোলজির দরকার মিনিমাম 100 যদি আমরা মানুষকে সেইভাবে সঠিক সার্ভিস দিতে চাই বা সুইফট সার্ভিস দিতে চাই। ঢাকা মেডিকেল তো একটা বিরাট হাসপাতাল, সেখানে তো নাই, কিন্তু মনে করেন একটা 250 শয্যার 250 শয্যায় হচ্ছে আমাদের ওখানে ল্যাবে 2 জন টেকনোলজিস্ট বা 3 জন কোনো জায়গায় আছেন, আর রেডিওলজিতে 2 জন। এই হচ্ছে আমাদের টেকনোলজিস্টের নিয়োগের অবস্থা। ওখানে 200 বেডের হসপিটাল, 200 বেড হলেও তো গভর্নমেন্ট যেহেতু অলওয়েজ 300+ পেশেন্ট থাকে, এদের জন্য আমাদের এই সেটআপ সার্ভিস 2টার পরে আর কোনো পরীক্ষা নিরীক্ষা নেই। মানে যদি ইমার্জেন্সি কারো লাগে সেই পরীক্ষা করতে পারবে। পরীক্ষা বাইরে প্রাইভেটে করতে হয়, তখন অনেক গুণ খরচ করে 5-7 গুণ 10 গুণ খরচ করে করতে হয়। কিন্তু এই যে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে প্যাথোলজিস্ট বা রেডিওলজিস্ট যারা চিকিৎসক বা আপনাদের যে কোনো পরীক্ষার ওপরে মানে যে ফর্মটা আসলে পাওয়া যায়, যেখানে আমরা পরীক্ষার রিপোর্টটা আসলে দেখি, সেখানে ডাক্তারদের যে সিগনেচার থাকে, মানে ডাক্তারদের সাথে এখানে আপনাদের সম্পর্কটা আসলে কোন জায়গায় যদি একটু পরিষ্কার করেন। ডাক্তাররা তো আমাদের এই যেমন ইমেজিং সেক্টরে মূল কাজগুলো তো আমরাই করে থাকি, পেশেন্ট হ্যান্ডেলিং থেকে শুরু করে ইমেজ ক্যাপচার থেকে শুরু করে টোটাল কাজটাই আমাদের প্রসিডিউর। আমরা সব প্রসেস করে দেওয়ার পরে এরপরে রেডিওলজিস্টরা সাধারণত ফিল্ম দেখে জাস্ট ওইটা রিপোর্ট করে দেন। না, বিষয়টাকে আসলে জাস্ট না আসলে দরকারি। এখন ওইটা তো রেডিওলজিস্টেরও দরকার, বাট কম্বাইন্ড হলে ভালো। মেডিকেল টেকনোলজিস্ট এবং রেডিওলজিস্ট কম্বাইন্ড সিগনেচার থাকলে ভালো। তো যেটা রেডিওলজিস্ট অনেক জায়গায় প্রাইভেট সেক্টরে আমাদের এখন মেডিকেল টেকনোলজিস্টরা সিগনেচার করছেন, যে করেছেন নাম থাকে, আর রেডিওলজিস্টের নাম থাকে। প্যাথোলজির ক্ষেত্রে এরকম হচ্ছে যে সরকারিতে এই প্র্যাকটিস এখনো শুরু হয়নি। সরকারিতে এখন ওইভাবে শুরু হয় নাই। আচ্ছা, আমি আসবো, আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। জুনায়েদ আহমেদ, আপনার কাছে জানবো যে সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল, যেহেতু নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা নানা সময় বিব্রত হচ্ছেন, রাস্তা আটকে আন্দোলন না করা। কিন্তু আপনাদের কাছে দেখেছি আপনারা এটাও করেছেন, যেমন আবার স্বাস্থ্য অধিদপ্তরে তালাও ঝুলিয়েছেন। মানে এটি আসলে আপনাদের মানে ইথিক্যাল প্র্যাকটিসের সঙ্গে আসলে যায় কিনা, মানে এটিকে আসলে ঠিক হলো কিনা, বা না এটা ছাড়া আসলে তারা আপনাদের কথা শুনছিল না? জি হ্যাঁ, আপনি যেটা বলছেন শেষের অংশ যেটা বলছেন যে আমাদের কথা শুনতেছে না বা আমাদের দিকে তারা নজর দিচ্ছেন না, কারণ আমরা তো অনেকভাবে আমাদের জায়গা থেকে আমরা এই বিষয়গুলোকে অনুধাবন করেই আমরা প্রথমেই কিন্তু এরকম কোনো ডিসিশনে যাই না বা এরকম কোনো আমরা কর্মসূচিতে যাইনি। আমরা প্রথম থেকেই আসলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে আমাদের স্মারকলিপি দেয়া এবং তাদেরকে বোঝানো, আমরা মানববন্ধন করেছি, আমরা বিক্ষোভ কর্মসূচিতে গেছি, কিন্তু আমরা কোনোভাবেই আসলে সরকারের দিক থেকে সেরকম কোনো দৃষ্টি আমরা পাইনি, দৃষ্টি আকর্ষণ করতে পারিনি। বাধ্য হয়ে একটা ক্ষেত্রে আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে হোক বা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য হোক, এই সংস্কার যে কার্যক্রমটা দেশে চলছে সেই ক্ষেত্রে আমাদেরকে যেন সেই জায়গাটাতে ইনক্লুড করা হয়, সেই জায়গা থেকে আমরা আসলে বাধ্য হয়েছি। আমরা তো করলেন, তারপরে আমরা শুনলাম, গণমাধ্যমে দেখলাম যে দাবি আপনাদের কিছু মেনে নেওয়া হয়েছে।
এই মানাটা কোন পর্যায়ের মানা মেনেছে সরকার, নাকি আপনাদেরকে আসলে সেই রাস্তা থেকে উঠানো বা তালাটা যেন খুলে দেন অতদূর পর্যন্ত সীমাবদ্ধ? না, আমাদের দাবি আসলে মেনে নিয়েছে এরকমটা বলা এখন মানে আপনাদের সাথে কোনো একটা নেগোসিয়েশন হয়েছে আসলে? নেগোসিয়েশন বলতে আমাদের কাছ থেকে আমাদের সঙ্গে বসা হয়েছে, আমাদের কাছ থেকে এক সপ্তাহের মতো সময় চাওয়া হয়েছে এবং আমরা কিন্তু তাদের দিকে সম্মান প্রদর্শন করেই কিন্তু আমরা এখন রাস্তায় থেকে সরিয়ে দাঁড়িয়েছি। আমরা তাদেরকে সময় দিয়েছি বা আমাদের জায়গা থেকে আমরা মনে করছি যে হ্যাঁ তাদেরকে একটু ন্যূনতম সময় দেওয়া দরকার, আমরা কিন্তু রাস্তা থেকে এখন ফিরে আসছি। কিন্তু যদি তারা আমাদের এই দাবিগুলোকে তারা যদি আন্তরিকভাবে বিশ্লেষণ করে এবং সে অনুযায়ী যদি পদক্ষেপ নেয়, তাহলে আমরা তো আসলে আন্দোলনে যেতে চাই না, রাস্তায় যেতে চাই না, আমরা তো ক্লাসে ফিরতে চাই। ধন্যবাদ। আবু বকর সিদ্দিক, আপনার কাছে জানতে চাই যে বিষয়টা কি আসলে এমন যে অনেক সময় হয় যে আমার পেটে অনেক ক্ষুধা, কোথাও কোনো খাবার নেই, সেক্ষেত্রে আমি যত এই আন্দোলনের ব্যাপারে ডেডিকেটেড হতাম, কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক আছে আমি সরকারিতে চাকরি নিয়ে তো কী হয়েছে, আমি বেসরকারিতে আরও ভালো বেতনে চাকরি করছি, আরও ভালো আছি, তো এই আন্দোলন আমার জন্য আসলে অত জরুরি না। মানে আন্দোলনটা যদি আন্দোলনের মতোই বলেন যে ঠিক আছে আমার দাবি আদায়টা কেন জরুরি, এক্ষেত্রে কি এমন যে আপনাদের একটি বড় অংশ বেসরকারিতে চাকরি পেয়ে যাচ্ছে সহজে, এই কারণে তারা আসলে এটা নিয়ে খুব বেশি সোচ্চার না, এরকম কিনা? না, এখানে আমি আপনার সাথে একটু দ্বিমত করব। কারণ হচ্ছে বেসরকারি সেক্টরগুলিতে আপনার শুরুতেই যে আলোচনাটা এসছে টেকনিশিয়ানরা আসলে মানে ওখানেও আপনারা আপনাদের নিজের কাঙ্ক্ষিত পদে যেতে পারছেন না? পারছি না। আমি সেটাই আরেকটু পরিষ্কার করতে চাচ্ছি যে মনে করেন আমি একটা 4 বছরের ডিগ্রি করে আমি ডিগ্রি অর্জন করে সার্টিফিকেট নিয়ে কিন্তু আমি মেডিকেল টেকনোলজিস্ট হচ্ছি। তো সেই জায়গা থেকে আমার মিনিমাম একটা বেতন স্কেল থাকবে যে এর নিচে হলে আমি করব না। বাট স্বল্পতার কারণে এবং কিছু অসাধু চক্র যারা আসলে বাণিজ্যটাকেই প্রাধান্য দেয়, মানে রোগ নির্ণয় সেবাটাকে গুণগত মান দেওয়ার চাইতে, তারা যেটা করে ওই টেকনিশিয়ানদেরকে দিয়ে খুবই অল্প বেতনে তাদের কাজটা চালিয়ে নিচ্ছে। আলটিমেটলি দেশের জনগণ সুস্বাস্থ্য মানে সঠিক রোগ নির্ণয় সেবা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা ভুল হওয়ার চান্স থাকে কিনা? হ্যাঁ, হচ্ছে। আপনারা বিভিন্ন সময় আপনারা রিপোর্ট করেছেন যে একই পরীক্ষা রিপোর্ট এক এক ডায়াগনস্টিক সেন্টার আসলে এক এক রকম রিপোর্ট দিচ্ছে। এর মূল কারণ কিন্তু আসলে এটা, কারণ আপনি যখন একজন কোয়ালিফাইড পারসনকে দিয়ে কাজ না করাবেন, এই অ্যানোমালিসটা হবে এবং এটা দূর করার একমাত্র রাস্তা হচ্ছে আপনারা যে কাজটা করছেন, পরীক্ষাটা আসলে যেভাবে করেন, এটি আসলে টেকনিশিয়ান কিভাবে এটা পারে, বা তারা আসলে কোন ভিত্তিতে তারা আসলে মানে সেই রিপোর্টটা আসলে রিসিভ করছে হাসপাতাল কোনো না কোনোভাবে কম টাকার জন্য, কিন্তু মানে এই ভুল হওয়ার চান্সেসগুলো আসলে কোন জায়গায় সেটা কি একটু বলতে পারেন? এটা হচ্ছে, এটা জানতে গেলে আপনাকে একটু ডিপে যেতে হবে। আমাদের এটা কিন্তু একটা চিকিৎসা প্রযুক্তি টেকনোলজি। তো এই টেকনোলজিটা ব্যবহার করার জন্য, যে কোনো টেকনোলজি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই এটার বিষয়ে ট্রেনিং থাকতে হবে, যথাযথ ট্রেনিং থাকতে হবে এবং এটার বিষয়ে আপনার প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যে কোনো টেকনোলজির কথাই বলেন, আমরা আইটি বলতে পারি, কৃষি বলতে পারি, তো এই টেকনোলজিগুলো যদি আমরা ইউজ করতে চাই, আমাকে কিন্তু প্রফেশনাল ডিগ্রি এবং পাশাপাশি একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা আমরা বলি, সেটার সমন্বয় না হলে কিন্তু আপনি পারবেন না। তো এই কারণেই যে টেকনিশিয়ান যারা অদক্ষ এবং সার্টিফাইড না, দেখে দেখে কাজ শিখে তারা হচ্ছে ওই রোলটা প্লে করতে চাচ্ছে, অথবা এই কাজটাই তো তার না, এই কাজটাই তার না। আলটিমেটলি সে আসলে আমাদের সহকারী ছিল কোনো না কোনো পর্যায়ে, আমাদের কাজ দেখে দেখে সে একটা জাস্ট শেখার চেষ্টা করেছে এবং ছোটোখাটো ল্যাবগুলিতে যারা তাদেরকে প্রমোট করতে চাচ্ছে কম পয়সার জন্য, তারা আসলে তাদেরকে এই সুযোগটা দিয়ে আমাদেরকে বঞ্চিত করছে। আলটিমেটলি আমাদেরকে বঞ্চিত করার মাধ্যমে সারা দেশের মানুষকে রোগ নির্ণয় সেবা থেকে বঞ্চিত করছে। ধন্যবাদ। রিপন শিকদার, আপনার কাছে জানবো, পরীক্ষা নিরীক্ষা শুনলেই কমিশন বাণিজ্য বা টাকা ভাগ হয়ে যাওয়া এরকম একটা কথা আসলে শুনি আর কি। কোনো সময় আমরা ল্যাবে শুনেছি যে ডাক্তারদের মধ্যে যারা পরীক্ষা নিরীক্ষা করেন, সরকারের কথা বলছি, তাদেরও একটা দাবি আছে যে একটি অংশ যেন তারাও যেন পায়, মানে এরকম একটি কথা আসলে আমি চিকিৎসকদের কাছে, আমি ইভেন বিএসএমএমতে এরকম শুনেছি আর কি। আমি বলছি যে এই পরীক্ষা নিরীক্ষার মানে এই ফি থেকে বেসরকারিতে বা সরকারিতে আপনারা কি আর্থিক কোনো সুবিধা পান কিনা? জি, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে আমাদের গভর্নমেন্টে যে সুযোগটা ছিল, এটা আমাদের বিশেষ করে রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে যারা কাজ করেন, এদের তো রেডিয়েশন ঝুঁকি আছে। তো ওখানে যে ডেইলি কালেকশনগুলো হতো, ওখান থেকে গভর্নমেন্টের খাতে একটা অংশ চলে যেত, আর একটা অংশ রেডিওলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট থেকে শুরু করে স্টাফদের মাঝে একটা অংশ বন্টন করা হতো। তো এইটাও এখন গভর্নমেন্ট বন্ধ করে রাখছে, এটা নিয়ে একটা মামলা পেন্ডিং আছে। আর পাশাপাশি প্রাইভেট সেক্টরে এটা কোনো প্রতিষ্ঠান সুযোগ সুবিধা দিয়ে থাকে এমপ্লয়ীদের ইনফ্লুয়েন্স করার জন্য, আর ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে এখানে এরকম কোনো সুযোগ সুবিধা নাই। মানে কোনো প্রতিষ্ঠান করে, আর কোনো প্রতিষ্ঠান যেটা করে সেটা হচ্ছে তাদের যে সাপোজ 8 ঘন্টা ডিউটি, বাকি কিছু পেশেন্ট আছে আরও 1-2 ঘন্টা করে যেতে হয়, তো এর জন্য আলাদা ওভার টাইম না করে যে তাকে ওখান থেকে আয়ের একটা অংশ, আয় ব্যয়ের থেকে মিলে একটা অংশ তাকে দিয়ে দেওয়া হয়, যাতে সে
মানে আগ্রহ নিয়ে কাজ করে, এরকম ধরনের কিছু আছে। আর কমিশন বাণিজ্য যেটা, এটা তো আসলে আপনারা এর আগেও বিভিন্নভাবে রিপোর্ট করেছে, অনেকভাবে মানে যেটা শোনা যায় যে চিকিৎসকরা কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত, এরকম আমরা হয়তো আমাদের কাছে প্রমাণ আছে বা নাই, কিন্তু আপনাদের সাথে এরকম কোনো রিলেশন নাই। আমাদের সাথে এরকম। কিন্তু এরকমও কি কোনো অভিযোগ আছে যে আপনারাই বা আপনাদের কেউ বেসরকারি হাসপাতালের কারো সাথে বা মানে ওই ল্যাবের সঙ্গে যোগাযোগ করে কোনো যোগসাজশে কোনো ধরনের কোনো পার্সেন্টেজ পাচ্ছেন, রোগী পাঠাচ্ছেন, এরকম আসলে আছে কিনা বা আপনারাও জানেন কি? না, আসলে এটা আমাদের মেডিকেল টেকনোলজির সাথে এই বিষয়ে রিলেটেডও না, এরকম কোনো না। কিন্তু পরীক্ষা নিরীক্ষাতে আপনাদের কাজ দিয়েই তো হচ্ছে, হয়তো আপনার সেন্টার করতে পারছে না, তখন হয়তো আপনি বলে দিলেন যে আপনি অমুক সেন্টারে গিয়ে করেন, এরকম আছে কিনা? না, এরকম আসলে এটা সাধারণত ম্যাক্সিমাম অ্যাডমিন লেভেল থেকে বা প্রতিষ্ঠান লেভেল থেকে রেফার করা হয় ম্যাক্সিমামই। আসলে আমাদের এরকম কোনো মেডিকেল টেকনোলজিদের এই বিষয়ের সাথে ইনভলভও না, এরকম কোনো হাত থাকে না এবং কোনো সুযোগও নাই, আর আমরা বেসিক্যালি এগুলো করিও না। জুনায়েদ আহমেদ, আমাদেরকে খুব ছোট করে জানাবেন যে আপনাদের এই যে 3টা দাবির কথা আগে বলেছেন, আরও কোনো যৌক্তিক দাবি আপনাদের আছে কিনা? আমাদের আরও দাবি, আমি তো এর আগে বলেছি যে আমাদের স্বতন্ত্র পরিদপ্তর 10ম গ্রেড প্রদান, বিএসসিদের জন্য পোস্ট ক্রিয়েশন, এবং তার পরবর্তীতে আমাদের দাবি হচ্ছে যে আমাদের একটি স্বতন্ত্র কাউন্সিল, মেডিকেল টেকনোলজি কাউন্সিল, যেটার মাধ্যমে আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হবে এবং লাইসেন্স দেওয়া হবে, এবং যেটা নিয়ে আমরা বিদেশে পর্যন্ত গিয়ে আমাদের এই দক্ষতা, আমাদের এই পড়াশোনাটাকে কাজে লাগাতে পারবো, আমরা বিদেশে গিয়েও কাজ করতে পারবো, সেটার জন্য স্বতন্ত্র কাউন্সিল। তারপর হচ্ছে আমাদের হায়ার এডুকেশনের জন্য, আমাদের গবেষণার জন্য আমাদের স্বতন্ত্র একটা মেডিকেল টেকনোলজি বিষয়ক একটা বিশ্ববিদ্যালয়। আর হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের অন্যান্য আমাদের সকল অনুষদের জন্য আরও উচ্চতর ডিগ্রি, বিএসসি, এমএসসি, এই কোর্সগুলো বিভিন্ন আমাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চালু করা, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আরও একটি বিরতি, অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। আবু বকর সিদ্দিক, আপনার কাছে জানবো তাহলে এই সংকটের সমাধান আসলে কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন, বা আপনার কাছে কি এটি মনে হয় যে কিছুদিন আগে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছিলেন যে পার্শ্ববর্তী দেশের ইন্ধনে প্রচুর রোগী বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, এই রোগী যাওয়ার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা যথাসময়ে না হওয়া, রোগ নির্ণয় নির্ভুল না হওয়া, এটিও কারণ কিনা? আবার বেসরকারি হাসপাতালের মালিক যারা আছে তারাও আসলে এগুলোর সঙ্গে জড়িত কিনা, তারা চায় না যে তার এরিয়াতে থাকা সরকারি হাসপাতালের ল্যাবটা ভালোভাবে পারফর্ম করুক। আপনি কি মনে করেন? জি, অবশ্যই আপনি যথার্থই বলেছেন যে আমাদের দেশ থেকে আপনারা সকলেই জানেন যে একটা বিরাট অংশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসার জন্য যাচ্ছে, এবং তার কারণে আমাদের অনেক বড় একটা বৈদেশিক মুদ্রা কিন্তু আমরা মানে লস করছি এই প্রজেক্টে বা এই খাত থেকে। তো সেই জায়গা থেকে আমরা যদি মেডিকেল টেকনোলজিদেরকে তাদের প্রাপ্য সম্মান দেওয়ার মাধ্যমে এই সেক্টরটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, এবং রোগ নির্ণয় যেহেতু পূর্ব শর্ত, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা না থাকার মূল কারণ হচ্ছে সঠিকভাবে রোগ নির্ণয় করা যাচ্ছে না দেখেই তারা আসলে বিদেশমুখী হচ্ছে। তো সেই জায়গা থেকে যদি আমরা সরকার আন্তরিক হয় এবং আমাদের এই দাবিগুলির ব্যাপারে জনগণের স্বার্থে যদি তারা এটা নিয়ে মানে পজিটিভ হন, তারা যদি আমাদের দাবিগুলি মেনে নেন, আমরা এই রোগ নির্ণয় সেবাটাকে বা রোগ নির্ণয় যেই খাতটা আছে এটাকে আমরা আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সক্ষম হবো ইনশাল্লাহ। কারণ দেশের বাইরে আপনি জানেন যে মেডিকেল টেকনোলজিদের প্রচুর চাহিদা রয়েছে এবং অনেক হাই স্যালারিতে তারা আসলে জব করছেন। বাংলাদেশ থেকে কি কেউ কেউ চলে যাচ্ছে আপনাদের মধ্যে? হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই লাইসেন্স অলরেডি আমেরিকান লাইসেন্স পেয়েছেন, তারা ওখানে কাজ করছেন এবং তাদের স্যালারি ইজ ভেরি হাই, 60 to 70 লাখ ইয়ারলি, ইটস এ ভেরি হাই। সো ওই জায়গা থেকে আমরা যদি একটু আন্তরিক হয়ে কাউন্সিল করার মাধ্যমে তাদেরকে উচ্চশিক্ষার মাধ্যমে যদি আমরা ওইভাবে তৈরি করতে পারি, এই বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বিশাল সুযোগ আমাদের সামনে আছে, যেটা আমরা আসলে অর্জন মানে পেতে পারতেছি না। ধন্যবাদ। রিপন শিকদার, আপনি আসলে কি বলতে চান, বা আন্দোলনের কোনো বিষয় আসলে যোগ করতে চান কিনা? আন্দোলন আসলে কোথায় শেষ হবে, বা আদৌ শেষ হবে কিনা, বা আপনাদের দাবি আদৌ পূরণ হবে কিনা? জি, ধন্যবাদ। এটা আমাদের বর্তমানে মেডিকেল টেকনোলজির একটা বার্নিং ইস্যু। তো আপনি যেটা বলেছিলেন, আমি একটু পিছনে যাই যে আন্দোলনটা শুরু কোথায় থেকে। তো আসলে আমাদের মেডিকেল টেকনোলজিস্টটা আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে বৈষম্যের শিকার। যেমন আমাদের নার্সিং থেকে শুরু করে কৃষি ডিপ্লোমা, পলিটেকনিক সবারই সেকেন্ড ক্লাস হয়ে গেছে। বাট আমরা পিওর সায়েন্সে পড়ার পরেও আমাদের সকল রিকোয়ারমেন্ট ফিল আপ করার পর আমরা এখনও সেকেন্ড ক্লাস আমাদেরকে দেওয়া হয় নাই। এইটা একটা আমাদের ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। এরপর আমাদের দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ নাই, এখানে একটা ক্ষোভের জায়গা। এরপর আমাদেরকে এই মেডিকেল টেকনোলজিদের, আমরা মেডিকেল প্রফেশনেই ছিলাম, বাট
কাদের ইন্ধনে বা কারা করেছে আমি জানি না, হাস্যকর একটা বিষয়, সেটা হচ্ছে আমাদেরকে নন মেডিকেল পার্সন হিসেবে গেজেট প্রকাশ করা হয়েছে, ও আচ্ছা আচ্ছা, যে আমরা মেডিকেল পার্সন, অথচ আমাদের অ্যাটেন্ডেন্ট যারা, ওয়ার্ড বয় আয়া যারা, অথবা আমাদের সাথে যারা অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করে তারা মেডিকেল পার্সন, বাট আমরা মেডিকেল পার্সন নয়। তো এরকম বিষয়। এরপর আমাদের বিএসসি আমরা আলহামদুলিল্লাহ এখন চালু আছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির অধীনে আমাদের বিএসসি কোর্স চলমান। এটা আমাদের অনেক আন্দোলন করে মানে প্রতিষ্ঠা করা লাগছে। এখন এমএসসির জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। তো এই বিষয়ে একাডেমিক কিছু আমাদের সাথে অনেক বৈষম্য আছে, এখানে আমাদের ক্ষোভের জায়গা। এই সব কিছু মিলেই আমাদের এই চলমান আন্দোলন। এখন যেটা হয়েছে, আমাদের মেডিকেল টেকনোলজিদের অনেকগুলো সংগঠন রয়েছে, সকল সংগঠনের সর্বসম্মতিক্রমে আমাদের এই বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ গঠন করে সারা দেশব্যাপী সকল মেডিকেল টেকনোলজিস্টরা, পেশাজীবী যারা এখন কর্মরত আছেন, সরকারি এবং বেসরকারি, সবাই এখন একটা ছাতার নিচে আছে। এবং আমাদের এই আন্দোলন চলমান। স্বাস্থ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে, আমাদেরকে 1 সপ্তাহ সময় বলছে, 1 সপ্তাহের মধ্যে একটা সমাধান করে দিবে। আশা করি আপনাদের সমাধান হয়ে যাক, আমরাও চাই। আমি একটু শেষ করি সংক্ষেপে। ওখানে আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা আমাদের তার আশ্বাসে নয়, আমরা এখন আমাদের এইটা মানে দাবিটা বাস্তবায়ন দেখতে চান। তো আমি আপনাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরকে এবং সরকারকে বলতে চাই যে আমাদের যে ন্যায্য দাবি না, আমাদের সেকেন্ড ক্লাসটা অধিকার, বাকিগুলো আমাদের দাবি, এইগুলো যদি বাস্তবায়ন হয়, আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাই। 18 কোটি মানুষ। আমি খুব সংক্ষেপে জানবো যে এক সময় মেডিকেল সহকারী বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যাদেরকে আসলে বলা হয়, তাদের একটি ভালো একটা অবস্থা ছিল, বা তারা বিভিন্ন হাসপাতালে তাদেরকে দেখা যেত। কিন্তু যেহেতু তাদের চাকরি হয় না, পদায়ন হয় না, এই কারণে তারা মানে পড়াশোনাটাও বাদ দিয়েছে, মানে এই সেক্টরে আসলে লোকই আসলে আসছে না। এমনও কি হতে পারে যে টেকনোলজিস্টদেরকে যদি এই আপনাদের দাবি যদি মানা না হয়, বা আপনাদেরকে যদি উপযুক্ত মর্যাদা না দেওয়া হয়, তাহলে ছাত্র ভর্তি করার সময়ও ছাত্রদেরকে খুঁজে পাওয়া যাবে না, এরকমও ঘটনা ঘটতে পারে কিনা, কি মনে করেন? হ্যাঁ জি, এটা যেটা বলেছেন এটা একদম সঠিক বলেছেন, যে হ্যাঁ একটা সময় কিন্তু এর আগে বিগত দিনগুলোতে কিন্তু আমাদের এই ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে যেগুলো 4 বছর মেয়াদি যে ডিপ্লোমা কোর্সগুলো, প্যাথোলজি, রেডিওলজি, তারপরে আপনার ফিজিওথেরাপি, রেডিওথেরাপি, এগুলোতে যে প্রতিযোগিতা হতো, যে ভালো ভালো স্টুডেন্টগুলো এখানে আসতো, সেটা কিন্তু অলরেডি অনেকটাই কমে গেছে। এবং এখানে এখন সবাই যখন দেখে যে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাদেরকে পা বাড়াতে হচ্ছে, অনেকেই কিন্তু এদিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং এই কিন্তু এখানে কিন্তু আবার প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু দিন দিন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা এটা জানি না যে সরকার যেটার ভবিষ্যৎ নিয়ে সেরকম কোনো প্ল্যান করছে। এখানে অন্যরকম শুভঙ্করের ফাঁকি আছে, প্রতিষ্ঠান হলে অনেকের জি জি, এটা অবশ্যই যে এখন আমাদের 23টার মতো আয়ের ব্যবস্থা আছে, এই কারণে প্রতিষ্ঠানের জায়গায় হচ্ছে, রাইট। এবং সেক্ষেত্রে আমাদের একটা সময় 2014 সালে যখন আমি ডিপ্লোমার জন্য যখন ভর্তি হই, তখন ছিল মাত্র সারা বাংলাদেশে 8টা সরকারি ইনস্টিটিউট, কিন্তু এখন কিন্তু 23টা। কিন্তু আলটিমেটলি সেই অনুযায়ী লোক পাওয়া যাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু আমাদের এই যে 8টা থেকে 23টা ইনস্টিটিউট হলো, আমাদের পড়ার সুযোগ দিচ্ছে, কিন্তু আমাদের কিন্তু চাকরির সুযোগ দিচ্ছে না, কর্মক্ষেত্র আমাদের কিন্তু তৈরি হচ্ছে না। পড়াশোনা করার পর আপনার কর্মক্ষেত্র আপনার জন্য প্রস্তুত না, আপনার অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনাকে ঠেলে দিচ্ছে। আপনি হয়তো পড়াশোনা করার পর স্বাভাবিকভাবে তখন পরিবার আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু আপনি কিছু করতে পারবেন না, বেকার হয়ে যাবেন। তো সেক্ষেত্রে তো সেই দিক থেকে আলটিমেটলি ছাত্ররা মানে আগ্রহ হারাবে, সেদিক থেকে মুখ ফিরিয়ে নেবে। আপনাকে ধন্যবাদ। আপনাদের দাবি বা আপনাদের চাওয়া আমরা বুঝেছি, আমরা প্রত্যাশা করি সেটি পূরণ হোক। আপনাদের 3 জনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। সরকারি হাসপাতালের ল্যাব দিনে দিনে পঙ্গু হয়ে যাওয়ায় মানুষ 5 গুণ, 6 গুণ, 7 গুণ, 10 গুণ পর্যন্ত খরচ দিয়ে বাধ্য হচ্ছে বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করাতে। এক্ষেত্রে নির্ভুল রিপোর্ট যথাসময়ে মানুষ যেমন পাচ্ছে না, অনেক টাকা খরচ করে সেবা নিতে গিয়ে মানুষের অর্থনৈতিক ক্ষতি সীমাহীন হচ্ছে। এই 6 দফা দাবি টেকনোলজিস্টদের যদি পূরণ করা হয়, তাহলে মূলত তারা কতটুকু লাভবান হবে, তার থেকে বেশি লাভবান হবে বাংলাদেশের রোগীরা, এবং একইভাবে বিদেশ যাবার প্রবণতা তুলনামূলকভাবে কমবে। তো এই ছিল আজকের পর্বে। আমরা প্রত্যাশা করি এই সমস্যাগুলো সমাধান হোক। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।